বছরে 365 দিন সমানে খেটে যাচ্ছে মা। অসুখ বিসুখ না হলে বিশ্রামের প্রয়োজন আসে না। আসলে মানুষ তো যন্ত্র নয় তো না। তোরা ঠিক বুঝতে পারছিস না, এই সামান্য মাইনে পাই নিজের তো চলছে না, বাড়তি একটা মানুষের ঝামেলা নেওয়া কি সম্ভব? একটু বাস্তবমুখী হতে শিখ। কল্পনার ফানুস উড়ানো সহজ, কিন্তু থাক বাবা থাক, তোকে আর বিয়ে শাদী করতে হবে না। আমি মনে চিটাই গেলে তারপরে তো তুই বিয়ে করবি। কপালে যদি সুখ না থাকে কেউ তা দিতে পারে না রে। হাদিসটা বিলম্ব কে খণ্ডাতে পারে? নইলে তোর বয়সের ছেলেরা নাতি নাতনি নিয়ে ঘর সংসার করছে, আর তুই কি মুশকিল। আসলে বিয়ে করবার ইচ্ছে নেই তোমার। সেম পোস্টে চাকরি করে বঙ্কিমদা বলছে ঘর সংসার করছে না, নাকি উপোস করে আছে? দেখ নুরু, তোমার কাছে আমার একান্ত মিনতি দাদা, মাকে আর কষ্ট দিও না। আমি তোমাকে কথা দিচ্ছি, আমার প্রতি মাসের ৩৩ টাকা আমি তোমার হাতে তুলে দেবো দাদা। আই উইল প্রমিস দাদা, আই উইল প্রমিস। লক্ষ্মী বাবা আমার, তুই অনাথ করিস না বাবা। আমি এই বয়সে নাতি নাতনি নিয়ে একটু আনন্দ করতে চাই বাবা। এর থেকে তুই আমাকে বঞ্চিত করিস না রে বাবা, আমাকে বঞ্চিত করিস না। মা, তোর এই মা সামান্য দাবি তুই কি পূরণ করবি না? তোমার ব্যথা আমি বুঝি মা, কিন্তু এই যুগের মেয়েদের এনে তুমি কিছুতেই শান্তি পাবে না। বেশিরভাগ মেয়ে হচ্ছে সেলফিশ, আই মিন আত্মকেন্দ্রিক। নিজে ভালো খাবো, ভালো পড়বো, এই মোটিভ নিয়ে তারা সংসার করতে আছে। কিন্তু খোকা, আমার এক বন্ধু বঙ্কিম বিয়ে করেছে। বিয়ের আগে বেচারা দারুণ আমোদে ছিল, অথচ বিয়ের পর বেচারা চাল চলন একেবারে বদলে গেছে। সবসময় মনে হচ্ছে যেন তার মুখটা আষাঢ়ে মেঘের মতো অন্ধকার। কেন কেন আবার? বঙ্কিমের মায়ের সঙ্গে বউয়ের একদম বনে বনাদ নেই, দিনরাত কিটিমিটি লেগে আছে। সপ্তাহে 4 দিন নাকি সিনেমা দেখতে যাওয়া চাই, 7টার আগে নাকি ঘুম ভাঙে না। অথচ বঙ্কিমের মা হচ্ছে সেই সাবেকি আমাদের। আমার মনে হয় কি দাদা জানো, এর জন্য বঙ্কিম দাও কম দেয় না। নিজের স্ত্রীকে যদি প্রথম থেকে রাস না টানতে, তাহলে পরিস্থিতিটা অন্যরকম হতে পারতো। তুমি যদি বিয়ে করে বউটিকে মাথায় করে রাখো। একটা কথা তুই মনে রাখিস নুরু, সোনার গাঙ্গুলি মানুষ জানোয়ার নয়। আমার মা বাবাকে বউ এসে অশ্রদ্ধা করবে, সেই স্ত্রী নিয়ে আর যেই ঘর করুক, আমি করবো না। ভগবানের অসীম কৃপায় এই সংসার আমি এলাম। যাদের রক্তপণ স্নেহ মমতায় আমি বড় হয়ে উঠেছি, যে মা বাবাকে বুকের রক্ত ঝরিয়ে মানুষ করেছে, তাদেরকে অবহেলা করবে, আমি তাকে মার্জনা করবো না। বাবু, একটা কথা বটে, আমাকে 7 দিনের ছুটি দিতে হবে বাবু। ঘরকে যাব। সেখানে ভবন হঠাৎ তোর ঘরে যাবার ভাই উঠলো কেন? এই তো 2 মাস আগে বাড়ি থেকে ঘুরে এলি। এখন কেন চলবে কি করে বাবা? আলুটা লাগিয়ে দিয়ে তারপরে চলে যাস। কাঠা 10 বছর জমি, তা যদি পড়ে থাকে তাহলে আমাকে সারা বছর চলবে কি করে বাবা? দেশে তো বাবা মা নেই, বিয়েও তো করিস নেই, তাহলে কি করতে যাবে দেশে? আমি একটা বিয়ে করব। বলিস কি রে বেটা, বিয়ে করবি? বিয়ে করে বউকে খেতে পড়তে দিতে পারবি? করিস তো দিন মজুরি। কেন পারবে নাই বাবু? আমি কাম করব, আমার বউ কাম করবে। চলবে না দুটো পেট? না চললে তখন দেখা যাবে। হ্যাঁ, কাল সকালে আমি বাড়িতে যাব। আমাকে 10টা টাকা বেশি করে দেবেন, আমি কাম করে শোধই দিব। আশ্চর্য মনোবৃত্তিদের 3 টাকা রোজ মজুরি পায়। ও যদি 3 টাকা মজুরি পেয়ে বিয়ে করতে পারে, তাহলে তুই তো 300 টাকা মাইনে পাস। তুই কি বিয়ে করতে পারবি না বাবা? তুই কি বউকে খাওয়াতে পারবি না? দেখো মা, খাওয়া পড়া প্রশ্ন নয়। আমি ভাবছি বউ এসে যদি তোমাদের অশ্রদ্ধা করে, তাহলে জ্বালাটা আরো বাড়বে। বাবা, সে তো আমার ভাগ্য, তার জন্য তাকে কোনোদিন আমি দায়ী করবো না বাবা। বউ যদি আমার কথা না শোনে,
আমি ভাববো সবই আমার এই অদৃষ্টের লেখা। হ্যাঁ বাবা, সন্তানের সুখেই তো মায়ের সুখ, ছেলে মেয়ের শান্তি দিত মা বাবার শান্তি। বাবা সারা আমার আর কোনো বাসনা নেই বাবা। তুই অবোধ করিস না বাবা, তুই অবোধ করিস না। এই মাসের মধ্যেই আমি তোর বিয়ে দিয়ে দেবো বাবা। হ্যাঁ বাবা, এই মাসের মধ্যে, এই মাসের মধ্যে। গঞ্জে আমাদের একটা ঠিকাদারি ফার্ম। ও, আপনাদের ন্যাশনাল হাইওয়ে কন্ট্রাক্ট পেয়েছেন, গঞ্জের দক্ষিণ প্রান্তে 5 তলা বাড়িটা। হ্যাঁ ভাই, আপনি বসুন। না ঠিক আছে, আমার কোনো অসুবিধা হচ্ছে না। আপনার বাবা যখন থেকে চাকরি করতেন তখন থেকেই আমার সঙ্গে পড়ছে। দেখুন শৈলেন বাবু, আমার একটি বিবাহযোগ্য বোন আছে। দেখুন, মানে আমার একটু অসুবিধা আছে, সামান্য মাইনে পাই। বছর খানেক আগে আমি বোনের বিয়ে দিয়েছি, সেই খরচা আমার এখনো শুধু হয়নি। কাজেই বিয়ে করবার মতো বিলাসিতা। আমাদের অসুবিধার কথা আমি ওকে বলেছি শুধু, কিন্তু উনি আমাকে বলেছেন ওসব নিয়ে আর ভাবতে হবে না, সমস্ত দায়িত্ব আমার। কিন্তু বাবা, আমার বোন আপনাদের বোঝাই আসবে না শৈলেন বাবু, বরং সচ্ছলতা নিয়ে আসবে। আমরা কি চাই জানেন? একটা সৎ চরিত্রবান বুদ্ধিমান ছেলে, পরিভোগ ক্ষতি নেই, কিন্তু অপদার্থ উচ্ছৃঙ্খল না হয়। সেদিক দিয়ে দাদা কিন্তু 100-র মধ্যে 100 মার্ক পাবে। আজ পর্যন্ত শখ করে একটা সিগারেট পর্যন্ত মুখে দেয়নি। এক কথায় বলতে গেলে এই 20 শতাব্দীর 50 দশকের কোন সাথী নেই দাদার মধ্যে। বিধাতার আশীর্বাদের মতো শঙ্করদা যখন উপজাতক হয়ে আমাদের বাড়িতে এসেছে, তুমি আমার অমত করো না দাদা। শঙ্করদার বলি আমাদের বাড়ি বই হয়ে আসুক, আমি কিন্তু মিষ্টি আনতে চললাম দাদা, আমি কিন্তু মিষ্টি আনতে চললাম। তাহলে পাত্রী দেখতে কবে যাচ্ছেন শৈলেন বাবু? না মানে বাবা দেখলেই হবে। আমি দেখে এসেছি শৈল, লক্ষ্মী প্রতিমার মতো মেয়ে বিয়ে পড়ছে, অথচ তেমন স্বভাব। কি আর বলবো তোকে, পাত্রী আমার খুব পছন্দ। ওই মেয়ে আমাদের সংসারে এলে সংসার স্ত্রী একেবারে বদলিয়ে যাবে। এই কথা আমি হলফ করে বলতে পারি। বাবুকে নিয়ে ভিতরে নাই বাবা, আমি পাশের বাড়ি থেকে একটা কাজের গান। কি ভাবছেন শৈলেন বাবু? ভাবছি আমার অবস্থাটা আমার সে বঙ্কিমের মতো না হয়। বঙ্কি আমার বন্ধু, মা বাবাকে আমি দেবতার মতো শ্রদ্ধা করি। আশা করি আপনার বোনকে কথাটা বুঝিয়ে বলবেন। আমাকে শ্রদ্ধা করুক, ক্ষতি নেই, কিন্তু আমার মাকে বাবাকে সেদিক দিয়ে যে নিশ্চিন্ত। গুরুজনদের অসম্মান করে সেই পরিবেশ আমার নয়। আমার প্রত্যেকটি ভাই বোনকে আমি কঠোরভাবে চরিত্র গঠন করেছি। আসুন, বাবা বোধ হয় আমাদের জন্য অপেক্ষা করছে। চলো। দাদু ভাই, তোমার মা এসেছে, চলো দেখা করতে যাবে। না, আমি যাবো না মার সঙ্গে দেখা করতে। ও মা, সে কি কথা? পুজোর ছুটিতেই বাড়ি যাওনি, তাই নিজে দেখা করতে এসেছি। তা বলছো যাবো না? মায়ের মনে দুঃখ দিতে নেই দাদু ভাই, মা তোমার জন্য কত কষ্টই না করেছে। ছাই কষ্ট করেছে দেবু। ছোটবেলায় কি মায়ের দুধ খেয়েছি, না মায়ের কোলে ঘুমিয়েছি? মায়ের কি কর্তব্য করেছে শুনে তোমরা আমাকে কনভেন্টে পাঠাচ্ছ? আমি এখানে থেকে পড়ালেখা করতে পারবো না? কত ছেলে এখানে পড়ছে, আর আমি পড়লে মানতে হবে তোমাদের? আমি দার্জিলিং পড়তে যাবো না। দেখি তোমরা কি করে আমাকে পাঠাও। দেবু কোথায় গেল? ছেলে একটা হয়েছে বাপু তোর, যেটাকে না বলবে সেটাকে আর হ্যাঁ করানো যাবে না। ছেলে পুলের এত দিন ভালো না, বুঝেছিস? কেন, কি বলেছে? বলছে কনভেন্টে পড়তে যাবে না। এখানে কত ছেলে পড়ছে, তারা বুঝে মানুষ হচ্ছে না। মা আমার জন্য কি করেছে? ছোটবেলায় মায়ের দুধ খেয়েছি না মায়ের কোলে ঘুমিয়েছি। ছোট মুখে বড় কথা, ঠিক ওর কাকার স্বভাব পেয়েছে। নইলে ওর ফার্মে শত শত লোক চাকরি করছে, আর ওকে দিতে পারে না।
কি সব গন্ডগোল পাকিয়েছিল মিটে গেছে? তোমার জামাই বলে কোন রকমের সামলে নিয়েছে, অন্য কেউ হলে হালে বাড়ি পেত না। 3 লাখ টাকা সরস্বতী ব্রিজের কন্ট্রাক্ট পেয়েছে, তাতে এমন মাল মশলা খরচ হয়েছে, লাভ তো দূরে থাক, উল্টে ঢুকে গেছে 50,000। কন্ট্রাক্ট নেবার সময় পরীক্ষা করেছিল না শৈল? করেছিল, কিন্তু যে মাল মশলা খরচ হবার কথা তার 1.5 গুণ বেশি খরচ হলে লোকসান হবে না? তুই যাই বলিস বাপু, পরমান্ত হচ্ছে আমার ওই দাদু ভাই। ও তোর পেটে আসবার সঙ্গে সঙ্গে ভাগ্যের চাকাটা তোদের গড় 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 করে ঘুরে গেল। তোমার হলো রমা? যাচ্ছি। তোমার বন্ধু কই? তোমার বন্ধু এখনো আসেনি? আরে তুমি ছেড়ে দাও তোর কথা। সকালে বললে যাব, এখন বলছে রমাকে নিয়ে তুমি চলে যাও। আমার শরীরটা বিশেষ ভালো নয়, হয়তো ও বেটার অন্য ধান্দা আছে। কোথায় যাবে তোমরা সরেনেন্দু? আমাদের সিনিয়র পার্টনার মেরিন ইউনিভার্সিটি না গেলে সেখানে বড় অপমানের চূড়ান্ত করা হবে। তাছাড়া সরমা সেখানে নাচবে বলে কথা দিয়েছে। তাহলে তোমাদের আর দেরি করা উচিত নয়। কথা যখন দিয়েছো একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়ো, একটু তাড়াতাড়ি ফিরিস মা। কাল ভোরেই তো আবার দাদু ভাইকে নিয়ে দার্জিলিং যাবে। তুমি তাহলে দেবুর জিনিসপত্রগুলো গুছিয়ে রেখো মা, আমাকে যেন আবার ঝামেলা পোয়াতে না হয়। এসো এসো স্বর্ণন্দ। চলো। পার্টিতে যাচ্ছি বাপি, তুমি খেয়ে দে দিদার সঙ্গে ঘুমিয়ে পড়ো। কাল ভোরের ফ্লাইটে তোমাকে আবার দার্জিলিং যেতে হবে। আমি তোমার সঙ্গে পার্টিতে যাব? জি বাপি, ছোটদের সেখানে যেতে নেই। সেখানে নাচ গান হইহুল্লা হবে, সকলে ড্রিঙ্ক করবে। তুমি ছেলে মানুষ। আমি যাবই। অসভ্য ছেলে, বলছি যেতে নেই। তা যাবে না? মা কেমন করে নাচে দেখবে না তুমি? আমি যাবই। দেখ দেবো, বারবার এক কথা আমার ভালো লাগে না। বলছি যেতে নেই, তবু যাবার জন্য জিদ করবে। আমি যাবই। তবে রে শয়তান ছেলে, এত বড় স্পর্ধা তোমার, আমার সামনে ঘাড় উঁচু করে তুমি কথা বলবে? আবার যদি জিদ করতে দেখি তাহলে চাপকে পিঠের ছাল তুলে নেব। তুমি যাবে না ওখানে দাঁড়িয়ে বক 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 করবে? 7টা বেজে 10 যাবে তে চলো। হ্যাঁ এসো। তুমি এসেছো বাবামণি, আমি তোমার সঙ্গে বাড়ি চলে যাব। সে কি, তুই নাকি কাল দার্জিলিং চলে যাচ্ছিস? তাই তো তোর সঙ্গে দেখা করতে এলাম। আমি যাব না অত দূর পড়তে। কিন্তু বাপি, মামনি আমাকে কিছুতেই দার্জিলিং পাঠাতে পারবে না। আমি যাব না অত দূর পড়তে। বাপিকে বলবো এখানে কোনো স্কুলে ভর্তি করে দিতে। তুমি একটু বাইরে দাঁড়াও বাপি, আমি এক্ষুনি তোমার সঙ্গে চলে যাব। নির্বোধ ছেলেটা জানে না ওর মা যখন বলেছে পাঠাবো তখন পাঠাবে। দাদার সাধ্য নেই ওর মাকে নির্বৃত্ত করে। আসলে দাদার কথা ভাবলে আমার শুধু কান্না পায়। আগের দাদা আর আজকের দাদার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। আমার জানা ছিল না তোমরা এমন বেঈমান। আমার সন্তানের ভবিষ্যৎ যারা নষ্ট করতে চাই তারা আমার শত্রু। শৈল, শৈল তুই তোমার ছেলেকে ডেকে জিজ্ঞেস করো কার অনুমতিতে দেবকে এখানে নিয়ে আসে। ভোরের ফ্লাইটে তার দার্জিলিং যাওয়ার কথা, কেন তাকে বাড়িতে নিয়ে আসে? দাদু ভাই যে বাড়ি আসবার জন্য কান্নাকাটি করছিল শৈল। আসল কথা তা নয়, আসল কথা হচ্ছে তোমরা চাও না আমার দেব মানুষের মতো মানুষ হোক। তোমরা চাও না আমার ছেলে 10 জনে একজন হোক। তোমরা চাও না। শৈলে চুপ কর। ওরে বাবা তুই চুপ কর। ভগবান সাক্ষী, আমি তোমাকে সাবধান করে দিচ্ছি, আমার সন্তানের ভবিষ্যৎ নষ্ট করলে তার ফল কিন্তু খুব একটা ভালো হবে না। তেলে ঝোলে খাওয়াচ্ছি, 4 তলা বাড়িতে বাস করাচ্ছি, তবু তোমাদের মন পাচ্ছি না। ওরে শৈল
অমন করে তুই আর বলিস না। তোদের ছেলে দাদু ভাইকে আমরা যে বড্ড বেশি ভালোবাসি রে। দাদু ভাই যে আমার মুখের পাঁজর, তোর মায়ের চোখের মনে। তাছাড়া ধরেন যে দাদু ভাইকে কতটুকু ভালোবাসে সে খবর তোমরা হয়তো জানো না রে বাবা। 5 বছর আগে যখন তোমরা দেবুকে ওই মামার বাড়ি পাঠালে, নরেন্দ্র 7 দিন মুখে ভাত দেয়নি। দাদু ভাইকে অত দূরে কি না পাঠালে নয়? সকাল থেকে কেঁদে কেঁদে দাদু ভাই যা যন্ত্রণা দেখ না বাবা, দেখ না বাবাকে একটু বুঝিয়ে। তুমি আমার ছেলের ভবিষ্যৎটাকে একেবারে ঝরঝর করে দেবে। আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছ তোমরা। আমার সন্তানের জন্য আমার কোনো মায়া নেই, এই কথাটা ভাবলে কি করে? আমি শুনে বলছি, এখানে কোনো স্কুলে ওকে যা বলেছো আর কোনোদিন কথা উচ্চারণ করো না। এই সংসারের ভাত যদি খেতে হয় তাহলে আমার কোনো কাজে নাক গলাতে আসবে না। যার সৌভাগ্যে তোমরা সুখের মুখ দেখেছো, যার দৌলতে তোমরা গাড়ি চড়ে গঙ্গা নাইতে যাচ্ছ, তাকে যে তোমরা কৃতজ্ঞ দেখো সেটা আমার ভালো করে জানা আছে। তবে একটা কথা মনে রেখো মা, তুমি স্নেহ করলেই অপর পক্ষ তোমাকে শ্রদ্ধা করবে, আর ও জিনিস কোনদিন একতরফা হয় না। আমি শুধুই ভগবানের কাছে পড়ে যাচ্ছি। আমার শিক্ষিত সন্তান অবসর প্রাপ্ত এই কেরানির কোন বিকল্প ধারা যে খোলা নেই। সারা জীবন শুধু কলম পিষে গেছে, যোগ বিয়োগের অঙ্ক মিলেছি, কিন্তু নিজের জীবনের যোগ বিয়োগের অঙ্ক একটিবার আমি যাব না, তোমাদের ছেড়ে আমি কোথাও যাব না। কাঁদিস না দাদু ভাই, কাঁদিস না। আরে আমার যদি কোনো ক্ষমতা থাকতো তোকে আমার এই বুকের ভেতরে আটকে রাখতাম, কিন্তু ওরা তো আমার কথা শুনবে না। আমি যে নিরুপায় দাদু ভাই, আমি চলো আমি বলছি না, আমি যাব না। দিদাকে ছেড়ে আমি কোথাও যাব না। অদৃষ্টে তোর অনেক দুঃখ আছে দেবু, এখনো ভালো ভালো বলছি চলে আয়। দিদি এলে হাড় মাংস দুটো তোর আলাদা করে দেবে। তাই কি? তবু আমি যাব না দার্জিলিং এ পড়তে। আমার অনুরোধ বাবা, দেবু 2-4 দিন না হয় আমার কাছে আমরা বুঝে সুঝে যদি ওকে আমরা রাজি করাতে পারি। আমি আপনাকে সাবধান করে দিচ্ছি, দেবুর জন্য আপনাকে মাথা ঘামাতে হবে না। এতটুকু ছেলে যা জিদ ধরবে। ও তো 5 বছর বয়স থেকে তোমার আদর্শের মানুষ, ছুটি ছাড়া এখানে আসে। কার হুকুমকে বাড়ি নিয়ে এসেছ? হুকুম তোমার অদৃষ্ট সুপ্রসন্ন, যা আমি কাল বাড়ি ছিলাম, তা না হলে তোমার হাড় মাংস আমি আলাদা করে আরে দাদা, যে দাদার মাথায় কাঁঠাল ভেঙে খাচ্ছে তার আবার বড় বড় কথা। একটা স্টিক দাও। আমার ধৈর্য কিন্তু সীমাহীন নয়। আমি তোমাকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, এখনো ভদ্রভাবে কথা বলো। তুই এখান থেকে চলে যা। কি হবে ওদের সঙ্গে ঝগড়া করে? আজ যদি আমার ছেলে আমার বাসে থাকতো, তাহলে বাইরের লোক এসে আমার এই সংসারে নাক গলাতে পারতো না। ঝগড়া বিবাদ আমিও চাই না বাবা, কিন্তু যদি কেউ পায়ে পা দিয়ে ঝগড়া করতে আসে আমিও ছেড়ে কোথায় করবো না। এতদিন অনেক অনেক তোদের ভাদুককে অন্যায় ভাবে সহ্য করেছি, কিন্তু আর না। দেখো বৌদি,
ছেলেটাকে কাল চোরের মতো বাড়ি থেকে তুমি চুরি করে নিয়ে এসেছো। আমি বাড়িতে থাকলে মজাটা তোমাকে টের পাইয়ে দিতাম। দেবো, এদিকে আয়। না আমি যাবো না। এখনো চলে আয় বলছি। না আমি দিদার কাছে থাকবো। দেবো, আজকে ডাক্তার থাকলো বৌমা। আপনি চুপ করুন। বলেছি না, আমাদের কথার মধ্যে আপনি নাক গলাতে আসবেন না। মুখের কথায় কাজ হবে না দিদি। ধরে নিয়ে গিয়ে ঘা কতে দিয়ে দে, দেখ সব ঠিক হয়ে গেছে। মায়ের কথাই বলে, মায়ের নাম মধুসূদন। মেরে ছেলে মেয়ে করা যায় না হিমাদ্রি। পুরা বছর তোর মনে জমা হয়ে আছে মায়ের ওপর বঞ্চিত হতো অভিমান। যে সন্তান জন্ম থেকে মায়ের এক ফোঁটা দুগ্ধ পর্যন্ত প্রাণ করতে পারেনি, সে সন্তান কোনোদিনই মাকে ভালোবাসতে পারে না। দেবো, তুই কিন্তু আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছিস। সারা রাত আমি জেগে এসেছি, আমার মাথায় কিন্তু রক্ত উঠে যাচ্ছে। এখনো চল বলছি। তুমি যাও বৌমা, আমরা ওকে বুঝিয়ে সুঝিয়ে আনছি। যাও দাদু ভাই, যাও। মায়ের কথা আবার তো করতে নেই। না শোনো, গরমের ছুটিতে এসে তুমি বেরিয়ে যেও। যাও যাও দাদু ভাই। আমি যাবো না, যাবো না, যাবো না। তোদের হাত বগা ছেলে, বৌমা, বৌমা ছেড়ে দাও, ছেড়ে দাও। ছেড়ে দাও, ছেড়ে দাও। তুমি কি করছো? এত বড় স্পর্ধা। মাথা গরম করো না। ছাড়ো, ছাড়ো। শয়তান ছেলে। এতটুকু সে তেজ দেখেছে, এত মার খেলো, তবু এক ফোঁটা জল নেই চোখে। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। বিংশ শতাব্দীর মুখ উজ্জ্বল করতে পারবে। হায় রে মানুষের আশা, হায় রে মানুষের ভাঙছে, শুধু ভাঙছে। চারিদিকে অবিরাম চলছে শুধু ভাঙার খেলা। যৌথ পরিবার ভাঙছে, ছেলেরা স্কুল কলেজের চেয়ার ভাঙছে, নাবালক ছেলেমেয়েরা বাক্স ভেঙে সিনেমায় লাইন দিচ্ছে, রাজনৈতিক দাদারা দল ভাঙছে, স্ত্রী ভাঙছে স্বামীর বিশ্বাস। বিরাট ভাঙনের মধ্যে দিয়ে আজ আমরা আনন্দে অবক্ষয়ের তরিবে চলেছি। You are a naughty boy. সত্যি বলছি রমা, তোমার ওই সিঁদুরটা মুছে ফেললে এখনো কিন্তু তোমাকে বিয়ে করা যায়। যাই বুঝিয়া, সেই চেষ্টায় একবার করে দেখবো নাকি? দেখতে পারো, তবে আমি একবারে বাজি ধরে বলতে পারি, পাত্রপক্ষ যদি বুঝতে পারে 13 বছরে তোমার একটি সন্তান আছে, আমার নামে তুমি কুত্তা পুষে থেও, এখনো মায়ের তোমার কিন্তু লাভ নেই চেহারা। এই লোভ হচ্ছে তাই না? দাঁড়াও, আজই তোমার বন্ধুকে বলে দেবো। আমি কিন্তু ভয় করি না। শৈলেন বাবু জানে তোমার পরে কিঞ্চিত দুর্বলতা থাকলেও তার আছে। জানে বুঝি? রমা, তোমার ওই হাসি, তোমার মিষ্টি ভোলানো কথা, তোমার এই মন মাতানো চেহারাটাকে আমাকে পাগল করে তুলেছে। বিংশ শতাব্দীর 50 দশকের যুব মানুষ। বাবা বলি হরি, বলি হরি। আমি রাজকের, আর তুমি এই সমাজের জীবন্ত পাপ, বিবেকহীন পশু, নীতিজ্ঞানহীন নরাধম। একটা বিবাহিতা নারীর অবচেতন মনের ঘমন্ত স্পৃহাকে সুসুরি দিয়ে ঘর ভাঙবার উপক্রম করছো নরপশু। চলে যাও, চলে যাও।
এখান থেকে, নইলে তোমাকে আমি এমন শিক্ষা দেব জীবনেও তা তুমি ভুলতে পারবে না। শিক্ষা দেবে? শিক্ষা দেবে আমাকে? আমার নাম নীলকণ্ঠ। এই সমাজে বেশ আমি গন্ডুস ভরে পান করেছি। এই তলা ফুটো সমাজ তরণীতে উচ্ছৃঙ্খলতার লোনা জল ঢুকে ভরাডুবি হতেছে, অথচ যাত্রীরা সবাই মিলে, আর আমি জল সেচের ব্যবস্থা। বেরিয়ে যাও এখান থেকে। ও, তুমি কি তাহলে বিদ্যাসাগরের উত্তর পুরুষ? তুমি কি নেতাজির বংশধর? তুমি কি অগ্নি শিশু সূর্য সেনের আত্মীয়? তুমি কি বুড়ি পালামের ত্রে ব্রিটিশ সিংহের বিরুদ্ধে দাবানল হয়ে জুড়ে উঠেছিলে? আরে পাগলা, জানিস না তুই? না, তোমরা তাদের কেউ না। ওই দেন পাইপ প্যান্ট পরে ঠ্যাং ফাঁক করে হাহা করে হাসতো নরপশু। তুমি শুনেছ ব্যাঘ্র শিশুর ক্ষুদিরামের নাম? শুনেছ বিনয় বাদল দীনেশের কথা? জানো তুমি কে ছিলেন সূর্য সেন? ভাবতেও ঘৃণা হয় যে তোমরাই তাদের উত্তর পুরুষ। তুমি কিন্তু শালীনতার সীমা ছাড়িয়ে যাচ্ছ। তুমি নাকি সন্তানের জননী? জননী শব্দের অর্থটা তুমি জানো মা? হোয়াট ইজ দ্য মিনিং অফ জননী? তবে যাবার বেলায় একটা কথা আমি তোমাকে বলে চাই মা, তুমি দেবানন্দের মা হতে পারবে, কিন্তু ওই বিবেকানন্দের জননী হতে পারবে না। তুমি হেমা মালিনী হতে পারবে, কিন্তু শিবের বউ হৈমবতী হতে পারবে না। পাগলা, শিবের বউ হৈমবতী হতে পারবে না। মাগো, হেমা মালিনী হতে পারবে মাগো, হেমা মালিনী হতে পারবে মাগো, শিবের বউ হৈমবতী হতে পারবে না মাগো, শিবের বউ হৈমবতী হতে পারবে না, শিবের বউ হৈমবতী হতে পারবে না। পারবে না, শিবের বউ হৈমবতী হতে তুমি কোনদিনই পারবে না, কোনদিন পারবে না, কোনদিন। আমার একটা ব্যবস্থা করে দেন দাদা, নইলে উপোস করে মরে যেতে হবে। আমি আপনাকে বিরক্ত করতে আসতাম না। চন্দ্রিমা বললে, দেখো অনন্ত, একবার নয়, দুবার নয়, তিনবার তোমাকে আমি চাকরির ব্যবস্থা করে দিয়েছি। 1 বছরের উপরে কোথাও তুমি টিকতে পারলে না। দেখুন দাদা, ওরা আমাকে ইল্লিগাল কাজ করতে বলেছিল। যাদের পেটে ভাত নেই, পরনে কাপড় নেই, নেই মাথা গুজবার মতো এতটুকু আস্তানা, তাদের আবার লিগ্যাল ইনলিগ্যালের প্রশ্ন। তোমার দারিদ্র আমি কেন? ভগবান এসে ঘোষাতে পারবে না। আমি বলছিলাম আপনার ফার্মে আমার একটা ব্যবস্থা করে দিন দাদা। আমার ফার্মে তোমার মতো মহাপুরুষের চাকরি হবে না। তুমি আর নরেন দুটো হচ্ছে ক্ষণজন্মা মহাপুরুষ। আদর্শ, সাধুতা, সত্যবাদিতা তোমাদের জীবনে মূল মন্ত্র। এবার আদর্শ ধুয়ে ধুয়ে জল খাও, আমার কিছুই করার নেই। আজ আমরা 2 দিন উপবাসী, দয়া করে আমাকে গোটা করে টাকা দিন দাদা। তোমার কাছে বোনের বিয়ে দিয়ে আমি চোরদায় ধরা পড়িনি। যে পদার্থ বিয়ে করে বউয়ের ভরণ পোষণ করতে পারে না, তার গলায় দড়ি দিয়ে মারা উচিত। দাদা, 20 টাকা কেন? তোমাকে আমি 20টি পয়সাও দেবো না। ভরসা কি আমি অনেক ঢেলেছি, কিন্তু আর নয়। আপনি আমার আত্মীয়? না, তুমি আমার আত্মীয় হলেও আমি স্বীকার করি না।
তোমার মতো অপদার্থকে আমি আত্মীয় বলে স্বীকার করি। চন্দ্রার জীবনটাকে তুই ব্যর্থ করে দিয়েছ। ভরণ পোষণ যদি দিতে নাই পারবে তাহলে বিয়ে করেছিলে কোন লজ্জায়? যাও গলায় করে দাও ওকে। আপনি ঠিকই বলেছেন দাদা, আপনি ঠিকই বলেছেন। আমার মতো হতভাগ্যের এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো সার্থকতা নেই। এই সমাজের সঙ্গে আমি নিজেকে যখন খাপ খাইয়ে চলতে পারলাম না, তখন আমার মরাই উচিত দাদা। মরার মতো মরের মধ্যে স্ট্যামিনা থাকা চাই, সেটাও তোমার হারিয়ে গেছে। সাধুতা সত্যবাদিতার যুগ এটা নয় দাদা, এটাও হচ্ছে সততার যুগ, এটাও হচ্ছে পবিত্রতার যুগ, এটাও হচ্ছে জাল ভেজালের যুগ। সৎ পথে থাকলে আপনিও কি মাত্র 12-14 বছরে লক্ষপতি হতে পারতেন দাদা। তাই এই কুৎসিত নোংরা পৃথিবীতে আমিও আর বেঁচে থাকতে চাই না দাদা। এই দুর্বিষহ দারিদ্রতার বোঝা বরণ করবার চাইতে ওই চলন্ত গাড়ির সামনে ঝাঁপিয়ে পড়ে আমি শেষ করে দেব আমার দুঃখের জীবন। পতিতা ধরিত্রী, তোমার সন্তানদের সঙ্গে যখন আমি আপোষ করে চলতে পারলাম না, তখন তোমাকে বিদায় হে নিষ্ঠুর পৃথিবী। কি করলে হতো ভাগা, তুই কি করলি? চলন্ত ফিরে দিয়েছে মধ্যে অনন্ত শেষ হয়ে গেছে। কি যে বলো না, তার আর ঠিক নেই। এত সহজেই মরবে ওরা? একটা পা কেটে বাদ দিতে হয়েছে। আমি তো ভেবেছিলাম দুটো পাই গেছে। শৈলেনের বোনকে দেখলাম। হ্যাঁ, দাদার কাছে এসেছিল সাহায্য চাইতে। এই 4 মাসে না হোক 2000 টাকা ওদের পিছনে খরচ করেছে। আবার যদি টাকা পয়সা দেয় একজোট হয়ে যাবে আমার সঙ্গে। তোরা এবার কোথায় দিবি বাচ্চা? এক ছেলে দার্জিলিং পড়ছি, তার পিছনে এক গাদা খরচ। 3-3টে মানুষ বসে বসে খাচ্ছে, তার জন্য ফালতু খরচ। আমি তোমাকে অনুরোধ করছি মা, এদের সংসারের মধ্যে তুমি কথা বলতে এসো না। সাহায্য করুক আর না করুক সে বুঝবে শৈলেন। মরণ দশা দাদাকে দাও। জানাও দাদা। তোদের এই নতুন ঝিটাকে কবে রাখলি? ও মা, ঝি কোথায়? আমার ও শাশুড়ি। উনি তো শাশুড়ি, পোশাক পরিচ্ছদ ঝিয়ের মতো কিনা, তাই আমার ভুল হয়েছে। শৈলেনের বেশ বুদ্ধি আছে দেখছি। অযথা ঝিয়ের পিছনে 1 গাদা টাকা খরচের কোনো মানেই হয় না। মানে না না, খুব ভালো কাজই করেছিস। আমিও তোদের পথ অনুসরণ করবো ভাবছি। দুটো ঝি বসে বসে মাইনে নিচ্ছে, ওদের ছাড়িয়ে দিয়ে কাল থেকে এই ঝিয়ের পোস্টে বহাল করবো। রমা যদি ওর শাশুড়িকে দিয়ে ঝিয়ের পোস্টে কাজ করাতে পারে, আমি কেন পারবো না? হাজার হোক রমা তো আমারই বোন। দাদা, মুখ্যদার হরিদাসীকে দূর করে দেব। কাল থেকে তুমিই হবে আমার বিনা মাইনের। দাদার কাছে কি বলেছো তুমি? আমি কিছু বলিনি। নিশ্চয়ই বলেছো, নইলে তোমাদের জন্য দাদার এত দরদ কেন? আমি তোমাকে জিজ্ঞাসা করেই ঝিকে ছাড়িয়ে দিয়েছিলাম। তখন তো বললে 30 বছর ধরে এই সংসার করছি। বলেছি তোমার অদৃষ্টে অনেক দুঃখ আছে। আমার মতো মেয়ে বলে তোমাকে ভাত কাপড় দিয়ে পুষছে। অন্য কেউ হলে ঝাঁটা মেরে বাড়ি থেকে দূর করে দিত। মিট মিটে শয়তানি ভাজা মাছ খাওয়ার করে উল্টে খেতে যাবে। এবার তুমি আমাকে মনে করো ঠাকুর, এবার তুমি আমাকে মনে করো। নেকি কথায় কথায় একবার অশ্রুর বান ডাকিয়ে ছাড়ে।
কবে তুমি ভালো কাপড় পরেছো শুনি? আজ নাই আমার মেয়ের দৌলতে দুমুঠো খেতে পাচ্ছ। আগে কি ছিল তোমাদের মরণ দশা? বিয়ান বিয়ান কথাই বলে না। পেটে নেই ভাত আর বেড়াসে মাঝে দাঁত, হাতে নেই হিন্দি ফজরে গোবিন্দি। আমার মেয়ের প্রাণে দয়া মায়া আছে বলে তাই তেলে জলে খাওয়াচ্ছে, নইলে ভিক্ষা করেও তোমার অন্ন জুটত না। মরণ দশা। আর কেন, আর কেন ঠাকুর, আর কেন? এবার এবার তুমি আমাকে মনে করো ঠাকুর। ছেলের বিয়েতে সুখ শান্তি চেয়েছিলাম, সুখ একেবারে তেলের মতন গড়িয়ে পড়ছে, তেলের মতন গড়িয়ে পড়ছে। তাহলে আমি কি করবো দাদা? ওরে অবস্থা, ঠাকুর তো বেকার, আমি অসহায় মেয়ে, হাসপাতাল থেকে সুস্থ করে বাড়ি এনে দিয়েছে। আমি এখন কি করতে পারি বল? সারা জীবন তোদের বোঝা বহন করা কি আমার পক্ষে সম্ভব? তাহলে তুমি কিছু টাকা পয়সা দাও আর স্টেশনে দোকান দিয়ে বসো। এখন না, মানে এখন টাকা পয়সা আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। দাদা এই আসছে মাসে সুরমা পশ্চিমে বেড়াতে যাবে, মা বলেছে আমিও যাবো, কাজেই মা বুঝি পশ্চিমে বেড়াতে যাচ্ছে, বাবাও যাবে। তাহলে আমার যদি দুর্বিপাক না থাকতো আমি মার সঙ্গে কয়েকদিন বেরিয়ে আসতাম। না না, মা সংসার করে যাবে কোথায়? এই যে তুমি বললে মা ওই যাচ্ছে। না, মানে মা মানে ওই মানে সুরমার মা, আমার শাশুড়ি। বাহ 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 বাহ, বিংশ শতাব্দীর 60 দশকের যুব মানুষ। বাহ, তোমাকে আমি ধন্যবাদ দেবার ভাষা খুঁজে পাচ্ছি না। মা বেটিকে সংসারের ঘান্টি চাপিয়ে দিয়ে শাশুড়ি মাকে তীর্থ দর্শন করতে যাচ্ছে। দেখুন, লেট মি ফিনিশ মাই বয়। একটা শিক্ষিত ছেলেকে জিজ্ঞেস করে দেখো উমেশ চন্দ্র ব্যানার্জি কে ছিলেন, বিপিন চন্দ্র পাল, কল্পনা দত্ত, বীরা দাস, যতীন্দ্র মোহন সেনগুপ্তের কথা এদের নাম জানি কিনা? আমি জানি। তুই জানিস, কিন্তু এই লক্ষ লক্ষ বঙ্গ সন্তানদের মধ্যে কজন জানে মা? ওই দুর্গাপুজোয় হিন্দি ফিল্মে সস্তা গান বাজিয়ে বাঙালির মননশীলতার মৃত্যু ঘটাচ্ছে আজকের এই তরুণ সমাজ। বঙ্গমনুষার শ্মশানে কি কতগুলো ভূত পেট আসর জিতে বসেছে। হাল বলতে আবার শিবের কি? শিব অর্থে যে সৌন্দর্য, আর সেই সৌন্দর্যে অপমৃত্যু ঘটাচ্ছ তোমরা। তোমাদের শিক্ষা আছে, নেই রুচিও। তোমাদের মন আছে, নেই মনের উদারতা। ওই অপসংস্কৃতির ধ্বজা ধরে অবক্ষয়ের পথে এগিয়ে চলছ নরপশু। ছি ছি কুলাঙ্কা, ছি। এই না হলে সন্তান, এই না হলে সন্তান, এই না হলে সন্তান, এই না হলে সন্তান। ছি, থু, থু, থু। তাহলে আমি কি করব দাদা? বললাম তো, এখন টাকা পয়সা আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। তাহলে কি আমি উপোস করে মরবো? তুই আমার কাছে চলে আয়। দিনে মাইনে যে কাজ করতে, তার মানে মানেটা আমাকে জিজ্ঞাসা না করে তোমার এই মনটাকে তুমি জিজ্ঞাসা করো দাদা। মাকে তুমি কি অবস্থায় রেখেছো? চন্দ্রানী দাদা চিৎকার করে সত্যকে কখনো চাপা দেওয়া যায় না দাদা। তুমি একবার
তোমার বুকে হাত দিয়ে বলো তো, তুমি তুমি আগে যা ছিলে আজকে তুমি তাই আছো দাদা। তোমার মানসিক পরিবর্তন হয়নি? দূর হয়ে যা, দূর হয়ে যা আমার সামনে থেকে। তোর মতো বোনের মুখ আমি দর্শন করতে চাই না। বোন, আমি তোদের জন্য স্নেহ মমতা অপচয় করেছি। তোকে শুধু লেখাপড়াই শিখাইনি, নাচ গানও আমি শিখিয়েছি। নিজেরা কষ্ট করে তোর বিয়ের রসদ আমি জুগিয়েছি। কিন্তু তোরা তোরা এমন একটা বেঈমান। শুধু ওই নাই, তোমাদের বংশটাই হচ্ছে অকৃতজ্ঞ বেঈমান। তোমার ভাই মাকে যা না তাই বলে বাড়ি থেকে অপমান করে তাড়িয়ে দিয়েছে। মা কাঁদতে কাঁদতে বাড়ি থেকে চলে গেল। মা নাকি এই সংসারে আগুন ধরাতে এসেছে, মার মুখে নাকি বিষ। মা নাকি তোমাদের সংসার ভেঙে চুরমার করে দিচ্ছে। এই সব কথা শুনে মা কে বলেছে? মাকে এই সব কথা কে বলেছে? কার এত বড় স্পর্ধা? কি বলেছেন দাদা? নরেন, চন্দ্রিমা তোমার বোন, তাকে তুমি সাহায্য করো আর না করো সে বুঝবে তুমি। বাইরের লোক এখানে রাগ গলাতে আসবে কেন? শুনেছো? শুনেছো ওর কথাগুলো? তুমি শুনেছো? আমার মা নাকি বাইরের মানুষ। আমি তোকে সাবধান করে দিচ্ছি নরেন, আমার ভাত যদি খেতে হয় আজে বাজে কথা একদম বলবি না। মাকে আমি দেবীর মতো শ্রদ্ধা করি। মাকে নয় দাদা, মাকে নয়, বলো শাশুড়ি মাতাকে। নরেন, মাকে তো রাধুনি ঘরে পাকা পোষতে সিঁড়ির কাছে বহন করে রেখেছো দাদা। সত্যি দাদা, তোমাকে ধন্যবাদ দেওয়ার ভাষা আমি খুঁজে পাচ্ছি না। সত্যি সত্যি তুমি মহাপুরুষ। Get out! I said get out, rascal! এই মুহূর্তে তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যা। দাদা, কোনো কথা হবে না। এতদিন বৃথায় আমি ভস্মে ঘি ঢেলেছি। তোর যেখানে খুশি তুই চলে যা। দুষ্ট বলদের চাইতে শূন্য গোয়াল অনেক ভালো। বেঈমান ভাই থাকার চেয়ে না থাকার ঢের বেশি। বিয়ে করেছি আজ 15 বছর। এই 15 বছরের মধ্যে একটা দিনও একে শান্তিতে থাকতে দিসনি। অথচ আমার এই সৌভাগ্যের মনে ওর অক্লান্ত চেষ্টার ফলেই এটা হয়েছে। এখনো বেহার মতো দাঁড়িয়ে আছো? আমাকে কেউ অমন কথা বললে আমি গলায় দড়ি দিতাম। নির্লজ্জ আমি অনেক দেখেছি, কিন্তু তোমার মতো এরকম নির্লজ্জে বেহায়া আমি একটাও দেখিনি। আমি চলে যাচ্ছি দাদা। সত্যি তোমার কাছে আমি কৃতজ্ঞ। আজকে দূরে সরিয়ে দিলে একদিন তুমি আমার ভালোবাসতে দাদা, একদিন তুমি আমার ভালোবাসতে। মনে পড়ে দাদা সেই ছোট্টবেলার কথা। সেটা চাদর ছিল বলে তোমার বাবার গতি গায়েতে রৌদ্রে চড়াচড়ি করে বসে থাকতাম। রাত্রে একটা চিরা কম্বল তোমার গলা জড়িয়ে ধরে শুয়ে থাকতাম। নরু, নরু, চৌধুরীর উল্টো আমাকে একটা চর মেরেছিল বলে তুমি তো নিশ্চয় মাথা মাঠে দিয়েছিলে। কোথায় হারিয়ে গেল আমার সেই ছোট্টবেলার দাদা? কে তাকে আমার মুখ থেকে ছিনে নিয়ে গেল? না মানে আমি নুরু, আমার দাদা, আমার সেই ছোট্টবেলার দাদা হারিয়ে গেছে। চাপা পড়ে গেছে তার চিরচির বোন। পৃথিবীর গলে গলে খুঁজলে আমি আমার হারিয়ে জানাকে আর খুঁজে পাবো না। দাদা, দাদা, ছোটটা চলে যাচ্ছে দাদা। ও যে বড় অভিমানী। তুমি
যেতে দে, যেতে দে। যাবে কোথায়?